আমরা দেখেছি এবছর ভারতের ককরোচ জনতা পার্টি নামে যুবক এবং তরুণদের সম্মিলিত একটা গোষ্ঠী, তারা কিন্তু তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমে পড়ছে বারবার। সে যাত্রাটা শুরু হয়েছিল গত মাসে, এবং সেটি গত দুদিন ধরে কিন্তু সেটি বিস্ফোরিত হওয়া শুরু করেছে। এবং আমরা আজ দেখেছি যে ভারতের জাতীয় সংসদের চারপাশকে ঘিরেই কিন্তু এই ককরোচ জনতা পার্টি, যারা আসলে বাংলা যদি বলে যে তেলাপোকা জনতা পার্টি, এই তেলাপোকা জনতা পার্টির নামে যারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, তারা কিন্তু ইতিমধ্যে বেশ শক্তি সামর্থ্য নিয়ে তারা কিন্তু জাতীয় সংসদ ভবনের চারদিক ঘিরে ফেলেছে। অর্থাৎ এই যে নয়াদিল্লিতে এখন যে বিক্ষোভ সমাবেশ চলছে, এবং সেখানে আমরা দেখেছি দিনভর পুলিশ সেখানে কাঁদানে যে গ্যাস, সেটি সেটি দিয়ে কিন্তু যারা বিক্ষোভকারী তাদেরকে দমন করার চেষ্টা করছিল, লাঠি চার্জ করছিল, এবং হতাহতের ঘটনা ঘটতে আমরা দেখেছি। এই ঘটনাগুলো অনেকের মনে এমন একটা ভাবনা নিয়ে এসেছে যে জুলাইয়ের যে মাস, যে মাসে 2024 সালে বাংলাদেশেও স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয়। শুরুতে সেটি ছিল কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি পরবর্তীতে এক দফা আন্দোলন হয়, এবং এক দফা বলতে সেখানে শুধুমাত্র শেখ হাসিনার পদত্যাগ দাবি ওঠে, এবং শেষমেশ কিন্তু নির্যাতন, জুলুম সবকিছু ছাড়িয়ে গিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সরকার থেকে পদত্যাগ করে নয়, পলায়ন করে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়। ফলে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং 5ই আগস্টে যে প্রেক্ষাপট, সেটি অনেকেই মেলানোর চেষ্টা করছেন যে ভারতের যে ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ চলছে, যে আন্দোলন চলছে, সেটিও মোদির হয়তো বা গদি টলিয়ে দিতে পারে, এমন আলোচনা আমরা দিনভর শুনে আসছি। এ নিয়ে একটু বলার আছে যে আসলেই কি ভারতের এই যে ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ, অর্থাৎ যুবকদের যে বিক্ষোভ, সেটি কি বাংলাদেশের শ্রাবণ গণঅভ্যুত্থান কিংবা শ্রাবণ বিপ্লবের মতো কিছু একটা হবে কিনা? আমরা যদিও জুলাই গণঅভ্যুত্থানকে গণঅভ্যুত্থানই বলি, এটিকে বিপ্লব বলতে চাই না, কেননা এটি পরিকল্পিত কিংবা কোনো একটা আদর্শ ভিত্তিক আন্দোলন ছিল না, বিক্ষোভ ছিল না। ফলে আমরা দেখেছি যে যে ধরনের সংস্কার ছাত্র জনতা মিলে প্রত্যাশা করেছিল, সেটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 2025 সাল গিয়েছে মাঝখান দিয়ে, এবং পরবর্তীতে একটা নির্বাচিত সরকারও এসেছে, তারা এখনো পর্যন্ত কোনো ধরনের মানুষকে আশ্বস্ত করতে পারেনি যে সংস্কার বলতে তারা কি বুঝছে এবং তারা কতটুকু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে বলা হয় যে জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি, তারাও কিন্তু ধরতে গেলে যে তরুণদের সাথে কিংবা ছাত্র জনতার যে সংস্কার আন্দোলন, তাদের যে ত্যাগ, তাদের যে রক্ত, সেটির সাথে কিন্তু অনেকটাই বেইমানি করেছে। ফলে তাদের দ্বারাও কিন্তু সংস্কার বাস্তবায়ন হয়নি। ফলে এই জুলাই গণঅভ্যুত্থানের ফলভোগী আসলে কারা, সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে মানুষ বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। যে জুলাই গণঅভ্যুত্থান যে কারণে সংগঠিত হয়েছিল, সেটি আদৌ জনগণের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণ করতে পারেনি। কাজেই নয়াদিল্লির যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ ককরোচ জনতা পার্টির ব্যানারে হোক আর যাই হোক, কিন্তু সেটি দীর্ঘদিনের যে নিপীড়ন, দীর্ঘদিনের যে বৈষম্য, সেটির বিরুদ্ধে কিন্তু সোচ্চার ভূমিকা আমরা দেখতে পেয়েছি। এবং এই আন্দোলনকে ঘিরে হয়তোবা আগামী দিনে আরো বেশি বিস্ফোরিত হতে পারে, জনক্ষোভ আরো বেশি ঘনীভূত হতে পারে, এমন সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে সেটি নির্ভর করছে যেমনি ভাবে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন বলা হয়, ঠিক সেভাবে কোন ধরনের তৃতীয় পরাশক্তির সংযোগ সূত্র রয়েছে কিনা, সেটি নিশ্চয়ই ভাববার রয়েছে, এবং সেটার সম্ভাবনাও রয়েছে। এবং সেটা কোনো না কোনোভাবে যে আন্দোলন চলছে, সেটিকে কোনো না কোনোভাবে কিন্তু বাতাস দিচ্ছে বলেও অনেকে মনে করছেন, হয়তো বা বাইরে থেকে কোনো কলকাঠি নাড়ার সম্ভাবনাও অনেকে কিন্তু দেখছেন। তো সেটি একটা বিষয়। তবে বাস্তবতা বিবেচনা করলে যে ধরনের বৈষম্য, যে ধরনের রাষ্ট্র মেরামতের প্রয়োজন, সেটি কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের যে কার্যক্রম, সেটিকে কিন্তু ইতিমধ্যেই এই জনতা কিংবা এই প্রজন্ম, যেটাকে জেনজিও বলা হয়, সেই জেনজি কিংবা তরুণ প্রজন্মের কিন্তু অস্বস্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে তারা কিন্তু মোদী সরকারকে এখন আর চায় না। তারা একটি পরিবর্তন চায়, তারা অধিকার চায়, তারা যারা বেকার রয়েছে, যারা কর্মসংস্থান চায়,
এবং এই কর্মসংস্থানের জন্যই মূলত তাদের এই ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কিংবা এই আন্দোলনের সূচনাটি ঘটেছে, যে কর্মসংস্থানকে কেন্দ্র করেই। এবং সেটি বর্তমানে শিক্ষা সহ এই ধরনের বৈষম্য যত ধরনের সেক্টরে রয়েছে সেই সকল সেক্টরের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, দাবি দাওয়া পেশ করছে, এবং তাদের কণ্ঠ রোধ করার মতো কোনো ধরনের প্রচেষ্টাই কিন্তু বাদ রাখেনি মোদী সরকার। শেষমেশ তারা কিন্তু ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বলেও আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরও কি এই আন্দোলন বিক্ষোভকে দমিয়ে রাখা যাবে? সেটা নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। যদিও এখনো পর্যন্ত তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটি শেষমেশ এক দফা দাবিতে মোদির পদত্যাগে গিয়ে ঠেকে কিনা সেটি আসলে দেখবার বিষয়। আমরা এই ভারতের যে গণজোয়ার এখন সৃষ্টি হচ্ছে সরকারের বিরুদ্ধে, সেই গণজোয়ার গণ আন্দোলন ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছে এবং সেখানে আসলে কারা সেটির কলকাঠি নাড়ছে কিনা, কেউ বাইরে থেকে ভূমিকা পালন করছে কিনা, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকতে পারে। কিন্তু ভৌগোলিক যে আমাদের অবস্থান, ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার, এই তিনটা দেশের যে যোগসূত্র সেটি নিশ্চয়ই বাইরের যে পরাশক্তি রয়েছে, সেটা হতে পারে যুক্তরাষ্ট্র, হতে পারে ইউরোপ, হতে পারে চীন, প্রত্যেকেরই কোনো না কোনো ধরনের ইন্টারেস্ট আমার মনে হয় রয়েছে। এবং এই ইন্টারেস্টের একটি ডিজাইন নিশ্চয়ই কেউ না কেউ দূর থেকে করে রেখেছে বলে মনে হচ্ছে। আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরো গভীর আলোচনা করবো। সে পর্যন্ত টিভিপি স্টোরি টেলার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।